একদিক থেকে পৃথিবীর বয়স হয়েছে, মানুষের সঙ্গে মানুষের সংখ্যা বেড়েছে সারা পৃথিবী জুড়েই। তার সঙ্গে বেড়েছে তথ্য প্রযুক্তি, ভাষা, বোঝাপড়া। একদিক থেকে দেখতে গেলে সমস্ত মানুষকে নিয়ে শাসন, সব ধরনের মানুষকে নিয়ে শাসন, গণতন্ত্রের যে মূল বিষয়, সেটা একবিংশ শতকে এই মুহূর্তে তথ্য প্রযুক্তি, বিশেষ করে নয়া সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব থেকে বেশি প্রচারিত। এটা কাঠামোগত একটা বিষয়। এই বিষয়টা এই কারণেই আলোচনা করছি, আজ থেকে কয়েক বছর আগে একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রবেশিকা পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে রাজনীতি বিজ্ঞানের একাডেমিক নলেজ কি বাস্তবের রাজনীতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারে, উপকৃত করতে পারে। এ নিয়ে একটি প্রথমে এটা মনে করো কিনা এই নিয়ে প্রশ্ন, তারপর তো সেই প্রশ্নটাই আমি অ্যাটেন্ড করেছিলাম। তো আমরা যারা রাজনীতি নিয়ে নতুন করে ভাবছি, ঠিক কোন জায়গা থেকে শুরু করব? কেন আমরা পুরনোপন্থী এবং নতুন প্রজন্ম নিয়ে বারবার লিখছি, এর কয়েকটি খুবই প্রাথমিক বিষয় দু চার কথা বলা প্রয়োজন বোধ করছি। প্রথম কথা হচ্ছে আইন। আইন কি? আইনকে কি প্রশ্ন করা যায়? সাধারণত আমরা জানি আইন মেনে সবাইকে চলতে হয় এবং সেটাই হচ্ছে আইনের অনুশাসন। আইন সুস্পষ্ট, লিখিত, কিন্তু আইন মানেই ন্যায় নয়। ন্যায় কি? ন্যায় কি রকম হবে, কখন কোন বিষয়কে ন্যায় বলা যাবে, এর কোনো লিখিত মানদণ্ড নেই। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যুক্তির নির্ভরতায়, যুক্তির পর যুক্তি সাজিয়ে তার সামগ্রিক বিচার বিশ্লেষণ করে ন্যায় প্রতিষ্ঠিত করতে হয়। এবার সেই ন্যায়ের থেকে তৈরি হতে পারে কোনো আইন। আইন বড় না রাজনীতি বড়? এই প্রশ্নের উত্তর হচ্ছে রাজনীতি বড়। রাজনীতি যদি বড় হয় তাহলে আইনকে নিয়ে তো প্রশ্ন করাই যায়, অবশ্যই করা যায়। কোনো আইন কোনো সময়ে বিশেষ কারণে তৈরি হয়েছে, সেটি হতে পারে যে আইন তৈরি করেছে, যারা তৈরি করেছে তাদের কোনো ব্যক্তি স্বার্থে সেই আইন তৈরি হতে পারে। এবার সেই আইনের উপর নির্ভর করে বিচার বিভাগ তৈরি হতে পারে। বিচার বিভাগ বরাবরই, বিচার বিভাগের স্বতন্ত্রীকরণের একটা তো বিষয় রয়েছে, বা বিচার বিভাগীয় স্বাধীনতার একটা কথা আমরা বলি, কিন্তু এই বিচার বিভাগের মূল কথা হচ্ছে যে প্রতিষ্ঠিত আইন, সেই আইন মেনে সমস্ত কিছুকে বিচার করা, আইন মেনে ন্যায় দেওয়া। এই প্রশ্নটা আমরা আগেই আলোচনা করেছি যে আইন মানেই ন্যায় নয়। বহু আইন তৈরি হয় ন্যায়, সেই আইনে ন্যায় থাকতে পারে। বহু আইন অপ্রাসঙ্গিক হতে পারে যখন তার ন্যায়ের প্রাসঙ্গিকতা কমে যায়, বা কোনো আইন আইনি অন্যায় হতে পারে, সেখানে সেই আইনকে প্রশ্ন করাটাও একটা ব্যবস্থা। আইন, সরকার, সরকারি ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের যারা পদাধিকারী তাদের বিরুদ্ধে কি প্রশ্ন তোলা যায়? যারা রাজনীতি বিজ্ঞান নিয়ে গভীরে পড়াশোনা করে তারা জানে যে প্রাচীন ভারতবর্ষ বা প্রাচীন পাশ্চাত্য মানে ইউরোপীয় দেশগুলো সবাই একই কথা বলেছে। ওখানে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, লক। তিনি রাইট টু রেজিস্ট এর কথা বলেছেন। আমরা প্রাচীন ভারতবর্ষের রাজনীতি নিয়ে যে বিখ্যাত আলোচনা মহাভারতের অনুশাসন পর্বে পাই, সেখানেও বলা রয়েছে যে রাজা যদি অন্যায় করে, রাজা যদি তার কাজ ঠিকঠাক ভাবে প্রতিপালন না করে, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। যে মনুকে নিয়ে আমরা নানান সময় সমালোচনা করি এবং যুক্তিসঙ্গতভাবে সমালোচনা করি, কারণ
জাতপাতের প্রশ্নে, নারীর প্রশ্নে মনু তৎকালীন সময়ে যা বলেছে, এখনকার সময়ে এসে সেটা আমরা কেউ মানতে পারি না। কিন্তু সেই মনুই বলেছে রাজা যদি তার দায়িত্ব পালন না করে সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। তো রাজনীতির যে বিষয়টা আমাদের ভাবায়, বিগত দিনের রাজনীতির ইতিহাস হচ্ছে অগণতন্ত্রের ইতিহাস, বা গণতন্ত্র ক্রমশ তার উন্নতি হচ্ছে, এবং সাথে সাথে সেই রাজনীতির পরতে পরতে হিংসা জড়িয়ে রয়েছে। সে যে দলের নামই হোক, যাদেরই মতাদর্শ হোক, আমরা যদি ভারতের প্রেক্ষাপট আলোচনা করি বা অন্য কোনো দেশের প্রেক্ষাপট আলোচনা করি, এই পুনরপন্থী দলগুলো কোনো না কোনো ভাবে হিংস্র পথের মধ্য দিয়ে বা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বা রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য বা দখলকৃত ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা হিংসার যে পথ, বল প্রয়োগের যে পথ, হুমকির যে পথ, এগুলোতে তারা বিশ্বাস করে। ভারতীয় রাজনীতির এই পুরনোপন্থী দলগুলো, আমরা পুরনোপন্থী দল তাদেরকেই বলছি যে দলগুলোকে খুব আমাদের স্বাধীনতার পরপর যারা গড়ে উঠেছিল, সেই প্রজন্মের নেতৃত্ব যারা গড়ে তুলেছিল, এবং সেই দলগুলো একইভাবে চলছে, তাদের কতগুলো কাঠামোগত সমস্যা রয়েছে। লিঙ্গের প্রশ্নে, লিঙ্গ সংক্রান্ত সাম্যের প্রশ্নে তারা তাদের একটা পুরনো প্রাচীন ধারণা রয়েছে, সেই জায়গায় তারা সড়গড় হতে পারেনি। পরিবেশের প্রশ্নে তারা সড়গড় হতে পারেনি, মানবাধিকারের প্রশ্নে তারা সড়গড় হতে পারেনি, সামগ্রিক গণতন্ত্রের বিষয়ে তারা সড়গড় হতে পারেনি। চূড়ান্তভাবে অহিংস, চূড়ান্তভাবে বিন্দুমাত্র সহিংসতাকে জায়গা না দেওয়া, বহুত্ববাদী মতকে চূড়ান্তভাবে স্বীকার করে নেওয়া, এবং মেধা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতির ক্ষেত্রেও মেধার কথা আসে, কিন্তু সেই মেধা হচ্ছে কোনো ব্যক্তির জন্মগত বিষয় নয়। মেধা হচ্ছে সবসময় একটি পারস্পরিক বিষয়ের উপর নির্ভর করে। কোনো একজন ব্যক্তি, কোনো একটি শিশু কোন পরিবারে জন্মগ্রহণ করলো, কোন ইকোনমিক পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছে, শহরে, গ্রামে, মহানগরে না প্রান্তিক জায়গায়, তার স্কুলের কি সুবিধা রয়েছে, তার পরিবারের আগের প্রজন্মের লোকের পড়াশোনার কি পরিস্থিতি রয়েছে, সে কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে বড় হচ্ছে, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, সে পাঠ্যসূচি পড়ছে, পাঠ্যসূচির বাইরে অন্য কিছু পড়ছে নাকি পড়ছে না, নাকি পড়ার পরিবেশ নেই, নাকি সে জানে না, তার অর্থনৈতিক নিশ্চয়তা আছে, তার বাড়িতে অশান্তি নেই তো, সমাজে তাকে নিচু চোখে দেখা হয় না তো, নানান রকম পরিস্থিতির উপর নির্ভর করে মেধা বিষয়টা রয়েছে। মেধা কোনো ব্যক্তিগত একক বিষয় বা জন্মগত বিষয় নয়। অথচ এই রাজনৈতিক দলগুলোই নেতা নির্বাচনের ক্ষেত্রেও পুরনোপন্থীরা এখনো পার্টিকুলার কোন পরিবারের রক্ত, কোন পরিবারের সন্তান, তাদেরকেই শ্রেষ্ঠত্ব মনে করে। এই বিষয়টার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ভারতবর্ষের, আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতির কথা বলছি, দেশ এবং দেশের বাইরে বহু ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। সেই এক্সপেরিমেন্ট গুলোকে পরীক্ষা নিরীক্ষা দেখা যেতে পারে, সেই পরীক্ষায় তারা প্রথমেই যে জায়গাটায় ফেল করেছে সেটা হচ্ছে হিংস্র পথ এবং হিংসা। নতুন প্রজন্মের রাজনীতি হওয়া উচিত সম্পূর্ণভাবে অহিংস। আমাদের ভারতবর্ষের যত রকম রাজনৈতিক সমস্যা আছে, আমরা মনে করি প্রথম কাজ হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান স্বাধীনতা সংগ্রামীরা তাদের মতাদর্শগত জায়গা থেকে তৎকালীন সময়ে গড়ে তুলেছে, সেই সংবিধানকে সবার আগে ভালো করে পড়তে হবে। আমাদের সংবিধানে সরাসরি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বেশ কিছু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দিয়েছে, একটি দর্শন দিয়েছে তার প্রস্তাবনার মধ্যে দিয়ে, সেগুলোকে ভালো করে পড়তে হবে। সেই সংবিধানকে পড়ে আমাদের সংবিধানই বলেছে যদি কখনো কোনো জায়গায় মনে হয় পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেই পরিবর্তন করা যায়, তার প্রসিডিওর রয়েছে, অর্থাৎ কোনোটাই অনর নয়। কিন্তু আমাদের ভারতবর্ষের যারা পুরনোপন্থী দলগুলো, তারা তাদের মতাদর্শগত কারণেই হোক, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটগত কারণেই হোক, তারা ভারতীয় সংবিধানকেই আপন করেনি। আজকে অনেকেই সংবিধানের বই নিয়ে কথা বলছে, সংবিধানের বই নিয়ে যাচ্ছে, কিন্তু এই প্রত্যেকটি দলের ইতিহাস, তার মনস্তত্ত্ব যদি আলোচনা করা যায়, তারা কেউই ভারতীয় সংবিধানের, যে সংবিধান আমাদের বিদ্যমান রয়েছে, যে সংবিধান স্বাধীনতা সংগ্রামীরা তৈরি করেছিল, সেই সংবিধানের ধারে কাছে তারা যায়নি। আমাদের ভারতবর্ষের নতুন প্রজন্মের প্রথম কাজ হচ্ছে সংবিধানকে পড়া, প্রস্তাবনাকে পড়া। প্রস্তাবনার ভাব হচ্ছে দেশের ভাব, সেই ভাবকে রক্ষা করার জন্য
রক্ষা করার সংস্থান রয়েছে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে সুনিশ্চিত করা, যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেই মৌলিক কর্তব্যগুলোকে বাস্তবায়িত করা। এই তিনটে প্রাথমিক জায়গার মধ্য দিয়ে ভারতবর্ষের নাগরিকরা, এই সংবিধান ভারতবর্ষের নাগরিকদেরকেও ক্ষমতা দিয়েছে। আমাদের দেশের সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপতি কিভাবে চলবে, প্রধানমন্ত্রী কিভাবে চলবে, মন্ত্রিসভা কি করে চলবে, বিচারপতিরা কিভাবে চলবে, নির্বাচন কমিশন কিভাবে চলবে, পঞ্চায়েত কিভাবে চলবে, এদেরকেই শুধু দায়িত্ব দেয়নি, এদের সঙ্গে সমান্তরাল ভাবে সরাসরি ভারতবর্ষের প্রতিটি নাগরিককে, তার যাই ধর্ম হোক, তার যাই জাত হোক, তার যাই যেখানেই তার জন্ম হোক না কেন, তাকেও দায়িত্ব দিয়েছে, তাকেও মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দিয়েছে, তাকেও অর্থাৎ সাংবিধানিক অধিকার দিয়েছে। সেই অধিকারগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে।